প্রিয় ছাত্রছাত্রী, অনেকদিন হলো তোমাদের সঙ্গে কোনো কথা নেই। ভেবেছিলাম লকডাউন তাড়াতাড়ি উঠে যাবে, তারপর স্কুলে বসেই আমরা পড়াশুনো করব, কিন্তু যা পরিস্থিতি ঠিক বুঝে উঠতে পারছি না কবে লকডাউন শেষ হবে। সেই জন্য ভাবলাম যে কিছু ভিডিও করে যতটুকু সম্ভব, ক্লাসরুমের মতো তো অত ভালো করা সম্ভব নয়, যতটুকু সম্ভব একটু বোঝানোর চেষ্টা করছি। তোমরা এই ব্যাপারগুলো মোটামুটি নিজেরা অনেকটাই পড়ে নিয়েছো। আশা করি যেভাবে তোমাদের আগে পড়তে বলেছি তোমরা নিশ্চয়ই পড়ছো। তার মধ্যে আমার যে ভিডিওগুলো তৈরি হবে সেগুলো তোমাদের উপরই পাওনা। এগুলো থেকে যেটুকু পারবে তোমরা পুরোটাই বোঝার চেষ্টা করবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আবার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেই শেয়ার করবে। আমি সেই প্রশ্নগুলোর উত্তর যদি ভিডিও করে দিতে হয় ভিডিও করে দেব, আর যদি সরাসরি উত্তর লিখে পাঠানোর মতো ছোট ব্যাপার থাকে তাহলে তোমাদের লিখেই হোয়াটসঅ্যাপ করব। তো যাই হোক, করোনা, লকডাউন যা পরিস্থিতি থাক না কেন তার সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। দ্বিতীয় যে অধ্যায় আমাদের, সেটা হলো জীবনের প্রবাহমানতা। এই জীবনের প্রবাহমানতা নিয়ে আজকের আলোচনা শুরু। জীবনের প্রবাহমানতা ব্যাপারটা কি? জনিত্রী জীব মানে পিতামাতা, তার থেকে সন্তান সন্ততি, তার সন্তান সন্ততি, এইভাবে কি হয় জীবনের প্রবাহমানতা বজায় থাকে। একটা জীব পৃথিবীতে থাকতেই থাকে এবং তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো প্রবাহিত হয়। তো জীবনের প্রবাহমানতা আসলে কি? যে জনিত্রী জীব থেকে অপত্য জীবের সৃষ্টি হয়। এখন প্রশ্ন হলো, জনিত্রী জীব কি? পিতা মাতা এদের দ্বারা সন্তান সৃষ্টি হচ্ছে। তো এখানে পিতা মাতা হচ্ছেন জনিত্রী জীব, অপত্য জীব হচ্ছে যে সন্তান সন্ততি থাকছে তারা অপত্য জীব। এই জনিত্রী জীব থেকে অপত্য জীব কি প্রক্রিয়ায় আসে, কিসের? এখানে জীবন বিজ্ঞানের কোন পদ্ধতির প্রয়োজন? এখানে দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে কোষ বিভাজন এবং জনন। এই দুটো প্রক্রিয়া জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টিতে সাহায্য করে। এই অপত্য জীব আবার কি হয়, কোষ বিভাজন এবং বৃদ্ধির দ্বারা পুনরায় প্রজননক্ষম হয়ে যায়। প্রজননক্ষম জীব, যেটা আমরা জনিত্রী জীব বলতে পারি। এখানেও কোন প্রক্রিয়ার প্রয়োজন? এখানেও প্রয়োজন হচ্ছে কোষ বিভাজন এবং বৃদ্ধি। আবার এই প্রজননক্ষম জীব মানে জনিত্রী জীব, সেখান থেকে তৈরি হবে আবারও অপত্য জীব। এই রকম ভাবে এই ধারা চলতেই থাকবে এবং জীবনের প্রবাহমানতাও চলতে থাকবে। এই যে জীবনের প্রবাহমানতা, এটা কি আসলে? কোন কোন জৈবনিক প্রক্রিয়া বা জীবজ প্রক্রিয়ার উপরে এই জীবনের প্রবাহমানতা নির্ভর করে? এতে অনেকগুলো প্রক্রিয়া রয়েছে। তার মধ্যে রয়েছে কোষ বিভাজন, বৃদ্ধি, জনন। এখন প্রশ্ন হলো, কোষ বিভাজন নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে কোষ বিভাজনে যে মূল অংশগ্রহণকারী কোষ অঙ্গাণুগুলো রয়েছে, যে জৈব অণুগুলো রয়েছে,
সেগুলো সম্পর্কেও আমাদের অনেক কিছু জানার রয়েছে। তো এই যে জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টির মাধ্যমে আবার সেই অপত্য জীবের পরিণতি প্রাপ্তির মাধ্যমে আবার অপত্য জীব সৃষ্টি, এই সমস্ত যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো আলোচনা করতে গেলে আমাদের কয়েকটি বিষয় সঠিক এবং ভালো রকমের ধারণা থাকা প্রয়োজন। সেই বিষয়গুলো কি কি? আমি দুটো কথা এখানে বললাম, কোষ বিভাজনের কথা বলেছি এবং জননের কথা বলেছি। এখন প্রশ্ন হলো যে কোষ বিভাজন প্রক্রিয়াটা জানতে গেলে আমাদের প্রথম জানা দরকার যে কোষটা কিভাবে বিভাজিত হবে। তার মানে কোষের ভেতরে যে গঠনটা রয়েছে সেই গঠনটা জানার পরেই আমরা বুঝতে পারবো যে কোন কোষ অঙ্গাণু কিভাবে কোষ বিভাজনে অংশগ্রহণ করছে। তো কোষ বিভাজনে যাওয়ার আগে আমি কোষ এবং তার ভেতরের যে সমস্ত অঙ্গাণু কোষ বিভাজনে সরাসরি অংশগ্রহণ করছে সেগুলো নিয়ে কিছু কথা বলবো। আমরা যদি একটি উদ্ভিদ কোষ কিংবা প্রাণী কোষ যাই নিই না কেন, এখানে একটা উদ্ভিদ কোষের ছবি আঁকছি আমি। উদ্ভিদ কোষে দেখব যে বাইরে কোষ প্রাচীর রয়েছে, তার ভেতরে রয়েছে কোষ পর্দা। কোষ পর্দার ভেতরে পুরো যা কিছু রয়েছে একসঙ্গে তাদের বলা হচ্ছে প্রোটোপ্লাজম। সেই প্রোটোপ্লাজমে সব থেকে গাঢ় ঘন গোলাকার একটি অংশ থাকে যাকে আমরা বলে থাকি নিউক্লিয়াস। কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াস এবং এখানে আরো অন্যান্য কোষ অঙ্গাণু রয়েছে উদ্ভিদ কোষে, প্রাণী কোষে। এই গঠনগুলো তোমাদের আমি আগে পড়িয়ে দিয়েছিলাম। তো বিভিন্ন কিছু যেগুলো রয়েছে তার মধ্যে আমাদের মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে নিউক্লিয়াস। এই কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের গঠন তোমরা অষ্টম শ্রেণীতে ভালো রকম ভাবে বুঝে গেছো, তবুও একবার আলোচনা করে নিই যে নিউক্লিয়াসের চারটি অংশ থাকে। নিউক্লিয় পর্দা, আমি যেটা আঁকলাম সবার বাইরে সেটা নিউক্লিয় পর্দা। এখানেও একটা ঘন গোলাকার অংশ থাকে যার নাম নিউক্লিওলাস। এবার এখানে কতগুলো সূত্রাকার বস্তু দিয়ে জালক তৈরি করা থাকে যেগুলোকে বলি নিউক্লিয় জালিকা, আর এখানে থাকে নিউক্লিয় রস। দেখো নিউক্লিয় পর্দা, এই নিউক্লিয়াস, এটা যে ছবি আঁকলাম সেটা হচ্ছে নিউক্লিয়াসের ছবি, আর এটা ছিল একটি কোষ। এখানে আমি একটি উদ্ভিদ কোষের ছবি এঁকেছি। প্রাণী কোষেও নিউক্লিয়াসটার গঠনটা একই রকম হবে। তো নিউক্লিয়াসের যে চারটি অংশ সেটি সম্পর্কে আমাদের প্রথমে ভালোভাবে বুঝে রাখা দরকার। নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, এই যে জালিকা যেটা তৈরি করেছে নিউক্লিয়াসের জালিকা, তাহলে নিউক্লিয় জালিকা। আর এখানে যে রস রয়েছে তাকে কি বলবো, ধাত্র রয়েছে তাকে বলবো নিউক্লিয় রস। নিউক্লিয়াসের যে চারটি অংশ দেখো, যদি কবিতার আকারে তোমরা শেখো তাহলে কবিতার দুটো লাইন হবে, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় রস। কিরকম দাঁড়ালো? দু লাইন কবিতা। নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় রস। যাই হোক, এই হলো নিউক্লিয়াসের গঠন। এবার নিউক্লিয়াসের গঠন আমি আলোচনা করলাম, তার মধ্যে কোষ বিভাজনের ক্ষেত্রে সব থেকে প্রয়োজনীয় যে আলোচনা সেটা হচ্ছে নিউক্লিয় জালিকাকে নিয়ে। নিউক্লিয় জালিকাকে নিয়ে প্রয়োজনীয় আলোচনা কেন? বলছে জীবনের প্রবাহমানতা নির্ভর করে কোষের উপরে। কোষ, তার মস্তিষ্ককে নিউক্লিয়াস,
এবার যাবতীয় বংশগত বৈশিষ্ট্যগুলো বহন করে কে? বলছে নিউক্লিয় জালিকা। আমরা বইয়ে পেয়েছি ক্রোমোজোম, বইয়ে পেয়েছি ডিএনএ। আমি আস্তে আস্তে ব্যাপারগুলোতে আসব। আসলে এই যে নিউক্লিয় জালিকা রয়েছে, এই নিউক্লিয় জালিকাই ক্রোমোজোম তৈরি করে। আবার ওই ডিএনএ দিয়েই এই নিউক্লিয় জালিকা তৈরি হয়। ব্যাপারটা কেমন একটু দেখে নাও। এই যে নিউক্লিয় জালিকা রয়েছে, এই নিউক্লিয় জালিকাগুলো আসলে কি বলতো? আসলে এরকম একটা তন্তু, যাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু অনেকগুলো রয়েছে, তার সংখ্যা নিয়ে আমি বলবো। এই ক্রোমাটিন তন্তুগুলো কোষ বিভাজনের সময় কি করে? কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিন তন্তুগুলো থেকে জল বেরিয়ে যায় এবং পাক খায়, খেয়ে তৈরি করে ক্রোমোজোম। ক্রোমাটিন তন্তুগুলো থেকে তৈরি হয় ক্রোমোজোম। এখন মাঝখানে একটা কথা বলেছিলাম আমি, ডিএনএ। তো ডিএনএ এর সঙ্গে ক্রোমাটিন তন্তুর কি সম্পর্ক? আমরা জানলাম যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় জালিকা যেগুলো রয়েছে সেগুলো আসলে ক্রোমাটিন তন্তু। ওই ক্রোমাটিন তন্তুগুলো কোষ বিভাজনের সময় ক্রোমোজোম তৈরি করে। তাহলে ডিএনএ আসলে শোনো, এই যে ক্রোমাটিন তন্তু, সেই ক্রোমাটিন তন্তুগুলো আসলে কি যদি সূক্ষ্মভাবে দেখি আমরা, তাহলে দেখব যে ক্রোমাটিন তন্তুগুলো আসলে ওই ডান দিকে পেঁচানো সিঁড়ির মতো একটা গঠন, নির্দিষ্ট গঠন নিয়ে তৈরি। আসলে এই ক্রোমাটিন তন্তুগুলো ডিএনএ এর একটি রূপ। অন্যভাবে বললে যে ডিএনএ দিয়ে ক্রোমাটিন তৈরি হয়, আর ক্রোমাটিন থেকে তৈরি হয় ক্রোমোজোম। তো আমাদের যে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে জীবনের প্রবাহমানতা, এইটা আলোচনা করতে গেলে কয়েকটি বিষয় সম্পর্কে আমাদের সঠিক ধারণা রাখতে হবে। সেগুলো কি? এক নাম্বার হচ্ছে কোষ বিভাজন। এবার কোষ বিভাজন যদি বলতে যাই, সেক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম একটা ভাইটাল পার্ট থাকে। ক্রোমোজোম কোষ বিভাজনে মুখ্য ভূমিকা গ্রহণ করবে। তাহলে আমাদের কোষ বিভাজন নিয়ে আলোচনা করতে গেলে ক্রোমোজোম সম্পর্কে জানতে হবে। এবার ক্রোমোজোম সম্পর্কে যদি জানি, ক্রোমোজোমটা আসলে কি দিয়ে তৈরি সেটাও আমাদের জানা দরকার। তার মানে আমাদের ডিএনএ এর গঠন নিয়ে আলোচনা করতে হবে। দেখো ব্যাপারটা, কোষ বিভাজনের আলোচনা করব, সরাসরি কোষ বিভাজন আলোচনা করে দিলেই হয়ে যায়, কিন্তু না, কোষ বিভাজনে মুখ্য অংশগ্রহণকারী বস্তুদেরই যদি আলোচনা না করি, তাহলে কোষ বিভাজনের আলোচনা করলে আমরা অসম্পূর্ণ থেকে যাব। সেজন্য প্রথমে আমাদের আলোচনা করতে হবে ক্রোমোজোম, ডিএনএ, এই সমস্ত কিছুর গঠন। তারপর আসবো আমরা কোষ বিভাজনে। কোষ বিভাজন প্রক্রিয়া যখন জানা হয়ে যাবে, তারপরে আমরা জানবো বৃদ্ধি কিভাবে হয়, তারপরে আমরা জানবো জনন কিভাবে হয়। তাহলেই কিন্তু আমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবো যে জীবনের প্রবাহমানতাটা কিভাবে চলছে। তো প্রথমে আমরা যেমন কোনো একটা কাজ করার আগে সমস্ত যে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা গুছিয়ে নিই, যেমন রান্না করার আগে সবজি কেটে, চাল ধুয়ে ইত্যাদি সব রেডি করে রান্নায় বসি, ঠিক সেরকমভাবে আমি চাইব কোষ বিভাজন প্রক্রিয়াটি আলোচনার আগে কোষের ভেতরে কোষ বিভাজনে অংশগ্রহণকারী যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো নিয়ে একটি সঠিক ধারণা তৈরি করা।
তারপরে কোষ বিভাজনটা খুব সহজ লাগবে, আসলেও ভীষণ সহজ। তাহলে আমাদের আলোচনার মূল বিন্দু গিয়ে দাঁড়ালো কিসে? ক্রোমোজোম, ডিএনএ। কোষের মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোম আসলে কি ডিএনএরই একটা রূপ। তো সেই বিষয়গুলো আলোচনা। এবার আমরা একটি কথা অনেকবার শুনেছি, সেটা কি? জিন বলেছে বংশগতির ধারক ও বাহক। আমি যখন জীবনের প্রবাহমানতা নিয়ে আলোচনা করছি, তাহলে কি হচ্ছে যে এই বংশগতিটা যেভাবে চলছে, সে জনিত্রী জীব থেকে অপত্য জীব, সেই অপত্যের বৃদ্ধি হলো, তারা আবার পিতামাতা অর্থাৎ জনিত্রী হয়ে গেল, তাদের সন্তান হলো, এইভাবে যে বৈশিষ্ট্যগুলো বয়ে নিয়ে যাচ্ছে, কে বয়ে নিয়ে যাচ্ছে? আমি কারো কারো কাছ থেকে শুনবো যে জিন, এই বংশগতির ধারক এবং বাহক জিন। আবার কেউ বলবে বংশগতির ধারক এবং বাহক ক্রোমোজোম, আবার কেউ বলবে বংশগতির ধারক ও বাহক ডিএনএ। কেমন হলো ব্যাপারটা? তাহলে নিশ্চয়ই জিন, ডিএনএ এবং ক্রোমোজোম, এদের মধ্যে নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক আছে। আমি একেও বলছি বংশগতির ধারক ও বাহক ক্রোমোজোমকে, আমি ডিএনএ কেও বলছি বংশগতির ধারক ও বাহক, আমি জিনকেও বলছি বংশগতির ধারক ও বাহক। যখন জীবনের প্রবাহমানতা নিয়ে আলোচনা, তাহলে বংশগতি বা জীবনের যে বৈশিষ্ট্যগুলো প্রবাহিত হয়, যেগুলো ধারণ করে, তাদের নিয়ে আমাদের আলোচনা দরকার। এখন একটা স্পষ্ট ধারণা প্রয়োজন, ক্রোমোজোম কি, ডিএনএ কি এবং জিন কি। এই আলোচনাটা করব আমরা। কিন্তু এই আলোচনা করার আগে আমাদের যে বিষয়গুলো জানা দরকার, সেগুলো হচ্ছে ডিএনএর গঠন, ক্রোমোজোমের গঠন এবং জিনেরই বা গঠন কিরকম। যদি গঠনটাই না জানি, তাহলে এদের কাজ সম্পর্কে আমাদের ধারণাটা আসবে না। কারণ এখানে গঠনের সঙ্গে কাজের সম্পর্ক রয়েছে। একটু আগে যে আলোচনাটা করলাম, এই ছবিতেও তোমরা মোটামুটি বুঝতে পারছো, আসলে ক্রোমাটিন তন্তুগুলো ডিএনএ দিয়ে গঠিত। শুধু ডিএনএ নয়, ডিএনএর সঙ্গে আর কিছু জিনিস মিশে গিয়ে ক্রোমাটিন তন্তু গঠিত। কিছু জিনিস কি, আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো ডিএনএই আসলে ক্রোমাটিন তন্তু, আর সেই ক্রোমাটিন তন্তু থেকে কি হয় বলতো? জল বেরিয়ে যায়, জল বেরিয়ে যায় আর পাক খায়। জল বেরিয়ে যাচ্ছে ক্রোমাটিন তন্তু থেকে আর পাক খাচ্ছে, খেয়ে এরকম একটা গঠন তৈরি করে, মানে ক্রোমোজোম তৈরি করে। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে ক্রোমোজোমটার ভেতরে ডিএনএ আছে। তো আমি চাইছি একেবারে শুরু থেকে ব্যাপারটার মধ্যে আসা। কিরকম? ডিএনএ দিয়ে কিভাবে ক্রোমাটিন তৈরি হবে, ক্রোমাটিন থেকে কিভাবে ক্রোমোজোম তৈরি হবে। তাহলে কিন্তু আমি এখানে ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের একটা আন্তঃসম্পর্ক তৈরি করে দিতে পারব। তারপরে সেই ক্রোমোজোম তো থাকে কোষের মধ্যে, আর সেই কোষ বিভাজনের সময় ক্রোমোজোমেরও বিভাজন হয়, কোষেরও বিভাজন হয়। তো কোষ বিভাজন পড়ার আগে আমাদের খুব জরুরি ব্যাপার যেটা দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে ডিএনএর গঠন, ক্রোমোজোমের গঠন, এই দুটো গঠন আলোচনা, এবং তারপর ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে একটা আন্তঃসম্পর্ক তৈরি করা। তো স্টুডেন্টস, এখন আমরা ডিএনএর গঠন নিয়ে আলোচনা করব।